আমরা তো রোজ কত কথাই বলি তাই না? কিন্তু এই যে হাজার হাজার শব্দ ব্যবহার করি এগুলো কিন্তু নিজে থেকে মনের ভাব প্রকাশ করতে পারে না। ভাবটাকে ঠিকঠাকভাবে বোঝানোর জন্য একটা কাঠামো লাগে, একটা ফ্রেমওয়ার্ক লাগে, আর সেই কাঠামোটাকেই আমরা বলি বাক্য। আজকের এই আলোচনায় আমরা বাংলা বাক্যের সেই ভেতরের আর্কিটেকচারটাকেই একটু ঘেঁটে দেখব। চলুন আবিষ্কার করা যাক কিভাবে কয়েকটা সাধারণ শব্দ পাশাপাশি বসে একটা সুন্দর অর্থপূর্ণ চেহারা নেয়। আমাদের আজকের এই যাত্রাপথে আমরা মোট 4টি স্টেশনে থামব। প্রথমে আমরা জানব একটা সার্থক বাক্য বলতে ঠিক কী বোঝায়। তারপর দেখব অর্থ আর গঠন অনুযায়ী বাক্য কত রকমের হতে পারে। আর সবশেষে বাক্য বদলানোর কিছু মূল কৌশলও আমরা শিখে নেব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্নটাই খুব মজার। ঠিক কোন জিনিসটা কতগুলো শব্দকে একসাথে জুড়ে একটা সার্থক বাক্য বানিয়ে দেয়? এর পেছনের রহস্যটা কি? চলুন সেই উত্তরটাই খোঁজা যাক। যে কোনো ভাষাতেই পরিষ্কারভাবে যোগাযোগের একদম গোড়ার কথা হলো একটা সার্থক বাক্য। এটা কিন্তু শুধু কয়েকটা শব্দের যোগফল নয়, বরং ভাষার সেই মূল ইউনিট, যা দিয়ে আমরা আমাদের আইডিয়া, ফিলিংস আর তথ্য বিনিময় করি। একদম সোজা করে বললে বাক্য আর কিছুই না, সঠিকভাবে সাজানো কিছু পদের একটা সমষ্টি, যা বক্তার মনের ভাবটা পুরোপুরি প্রকাশ করে ফেলে। মানে কথাটা শোনার পর আর কিছু জানার বাকি থাকে না। ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষাতেও কিন্তু এ কথাই বলা হয়েছে, যে পদ সমষ্টি দিয়ে বক্তার ভাব সম্পূর্ণ প্রকাশ পায়, সেটাই বাক্য। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, শুধু শব্দ পাশাপাশি বসালেই কিন্তু সেটা বাক্য হয়ে যায় না। একটা বাক্যকে সার্থক বা সফল হতে গেলে তার মধ্যে 3টে খুব জরুরি গুণ থাকতেই হবে। একটা বাক্যকে সার্থক বানানোর পেছনে কাজ করে এই 3টা গুণ। প্রথমটা হলো আকাঙ্ক্ষা। এর মানে হলো একটা শব্দ শোনার পর পরেরটা শোনার যে স্বাভাবিক একটা কৌতূহল বা টান তৈরি হয়। দ্বিতীয়টা হলো আসক্তি। এটা খুব সোজা, শব্দগুলোকে ঠিকঠাক অর্ডারে সাজানো, এলোমেলো হলে চলবে না। আর সবশেষে আসে যোগ্যতা, মানে শব্দগুলোর মধ্যে একটা লজিক্যাল আর বাস্তবসম্মত মিল থাকতে হবে। এই 3টে জিনিস যখন একসাথে মিলে যায়, তখনই একটা নিখুঁত সার্থক বাক্য তৈরি হয়। বেশ, এবার আমরা দেখব বাক্যকে তাদের উদ্দেশ্য অনুযায়ী কিভাবে ভাগ করা যায়। মানে আমরা যখন কথা বলি আমাদের বলার কারণ বা উদ্দেশ্য তো আলাদা হয়, তাই না? সেই অর্থ বা উদ্দেশ্য অনুযায়ী বাক্যের প্রকারভেদগুলো কি কি, সেটাই এখনকার আলোচনার বিষয়। তো আমাদের কথা বলার উদ্দেশ্য অনুযায়ী বাংলা বাক্যকে মূলত এই 5টা বড় ভাগে ভাগ করা হয়ে থাকে। এই 5টা ভাগ হল বিবৃতিমূলক, প্রশ্নবাচক, আদেশমূলক, বিস্ময়সূচক আর শর্তসূচক। নামগুলো একটু কঠিন লাগলেও ব্যাপারগুলো কিন্তু খুব সহজ। চলুন একটা একটা করে দেখে নিই। প্রথমে আসছে বিবৃতিমূলক বাক্য। আমরা সারাদিনে যত কথা বলি তার বেশিরভাগই কিন্তু এই ধরনের বাক্য। কোনো কিছু বর্ণনা করা, কোনো তথ্য দেওয়া বা নিজের কোনো মতামত জানানো, এসবই বিবৃতিমূলক বাক্যের কাজ। যেমন ধরুন, আজ আকাশে মেঘ আছে। এখানে কোনো প্রশ্ন নেই, কোনো অবাক হওয়ার ব্যাপার নেই, স্রেফ একটা সাধারণ তথ্য বা ঘটনার বিবরণ দেয়া হচ্ছে। এটাই হলো বিবৃতিমূলক বাক্য। এরপরেই আছে প্রশ্নবাচক বাক্য। নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ হলো প্রশ্ন করা। কোনো কিছু জানতে চাওয়ার জন্য আমরা এই ধরনের বাক্য ব্যবহার করি। একটা খুব সহজ উদাহরণ হলো, তুমি কি স্কুলে যাবে? এই বাক্যের শেষে যে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, ওটাই বলে দেয় যে এখানে বক্তা একটা উত্তর আশা করছেন। এরপর হল আদেশমূলক বাক্য। এই ধরনের বাক্যের মাধ্যমে আমরা সাধারণত আদেশ, অনুরোধ, উপদেশ দিই বা কোনো কিছু করতে বারণ করি। যেমন এই বাক্যটা, দয়া করে দরজাটা বন্ধ করো। এখানে দয়া করে শব্দটাই পরিষ্কার করে দিচ্ছে যে এটা একটা অনুরোধ। আবার যদি বলা হতো দরজাটা বন্ধ করো, তাহলে সেটা আদেশ হয়ে যেত। বিস্ময়সূচক বাক্য আমরা ব্যবহার করি মনের কোনো তীব্র আর আকস্মিক আবেগ প্রকাশ করার জন্য। সেটা হতে পারে আনন্দ, দুঃখ, ভয় বা অবাক হওয়ার মতো কোনো অনুভূতি। যেমন, আহা, ফুলগুলো কত সুন্দর। এখানে আহা শব্দটা আর শেষের আশ্চর্যবোধক চিহ্নটা দুটো মিলেই মনের ভেতরের আনন্দ আর বিস্ময়টাকে প্রকাশ করে দিচ্ছে। তো অর্থ দিয়ে তো ভাগ করা হলো, এবার চলুন বাক্যের ভেতরের দিকে তাকানো যাক। মানে বাক্যগুলো ঠিক কিভাবে তৈরি, তার গঠন বা স্ট্রাকচারটা কেমন, সেই অনুযায়ী এদেরকে কিভাবে ভাগ করা যায় সেটাই এবার আমরা দেখব।
গঠন অনুযায়ী বাক্য মূলত ৩ রকমের। প্রথমটা হল সরল বাক্য, নামের মতোই সহজ সরল। এতে একটা কর্তা আর একটা ক্রিয়াপদ থাকে, যেমন রহিমা বিদ্যালয়ে যায়। এর পরেরটা একটু পেঁচানো, নামটাও তাই, জটিল বাক্য। এখানে একটা প্রধান বাক্যাংশের ওপর এক বা একাধিক ছোট ছোট বাক্যাংশ নির্ভর করে থাকে, যেমন যে সত্যবাদী তাকে সবাই ভালোবাসে। আর শেষে আছে যৌগিক বাক্য। এটা অনেকটা দুটো আলাদা বাক্যকে এবং, কিন্তু, অথবার মতো আঠা দিয়ে জুড়ে দেওয়ার মতো, যেমন তুমি আসবে এবং আমি যাব। বাক্যের প্রকারভেদ তো জানা হলো, কিন্তু ভাষার আসল মজাটা হলো এর ফ্লেক্সিবিলিটিতে। এবার আমরা দেখব কিভাবে বাক্যের মূল অর্থ একই রেখে শুধু তার পোশাকটা মানে গঠনটা বদলে দেয়া যায়। আর বাক্য বদলানোর একটাই গোল্ডেন রুল। নিয়মটা হলো, বাক্যের গঠন যতই বদলানো হোক না কেন, এর ভেতরের আসল অর্থ আর ক্রিয়ার কাল, এই দুটো জিনিস একদমই পাল্টানো যাবে না। ভাবটা যেন এক চুলো এদিক ওদিক না হয়। এখানে ভাষার ফ্লেক্সিবিলিটির একটা দারুণ উদাহরণ দেখা যাচ্ছে। যদি তুমি যাও তাহলে আমি যাব। এই জটিল বাক্যটাকে সরল করে বলা যায়, তোমাকে যেতে হবে, তবেই আমি যাব। দেখুন, বলার ভঙ্গিটা বদলে গেল, গঠনটা পাল্টে গেল, কিন্তু মূল শর্ত আর অর্থটা কিন্তু একদম একই থেকে গেল। আর এটাই খুব সুন্দরভাবে প্রমাণ করে যে ভাষা আমাদের একই আইডিয়া বা ভাবকে কত রকমভাবে বিভিন্ন ব্যাকরণগত কাঠামোর মধ্যে দিয়ে প্রকাশ করার স্বাধীনতা দেয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকল, ভাষার আসল সৌন্দর্যটা ঠিক কোথায় লুকিয়ে আছে? তার শব্দের ঝংকারে, তার অর্থের গভীরে, নাকি এই রকম বিভিন্ন ধরনের বাক্যের গঠনের মধ্যেই? এটা কিন্তু ভাবনার বিষয়, তাই না?